বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুন হত্যাকে যারা বৈধতা দিয়েছে। হাসনাত আব্দুল্লাহর মাস্টার স্ট্রোক হয়তো ঘুণাক্ষরে বুঝতে পারেনি বসুন্ধরার মিডিয়াগুলো। এবার যেন একে একে উন্মোচিত হয়ে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট এই গ্রুপের সকল মিডিয়ার আসল মুখোশ। দর্শক, কর্পোরেট ক্ষমতার অন্ধ অহংকার, অর্থের পাহাড় আর মিডিয়া সাম্রাজ্যের দানবীয় দাপট দিয়ে কি একটি রাষ্ট্রের সত্যকে চিরকাল ধামাচাপা দিয়ে রাখা সম্ভব? আজ পুরো দেশ এমন এক রুদ্ধশ্বাস স্নায়ু যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে যা বাংলাদেশের সাংবাদিকতা এবং রাজনীতির ইতিহাসে এক নতুন ও কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়েছে। একদিকে রয়েছে দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট জায়ান্ট বসুন্ধরা গ্রুপ, যাদের ইশারায় একসময় দেশের অনেক কিছুই নিয়ন্ত্রিত হতো, আর ঠিক এর বিপরীতে দাঁড়িয়েছেন তরুণ প্রজন্মের অকুতভয় প্রতিনিধি এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদে দাঁড়িয়ে এই তরুণ নেতা কর্পোরেট দুর্নীতির বিরুদ্ধে কেবল একটি মাত্র প্রশ্ন ছড়ে দিয়েছিলেন, আর তাতেই যেন রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে বসুন্ধরার বিশাল মিডিয়া সাম্রাজ্যে। কর্পোরেট ক্ষমতার একটি অতি পুরনো এবং নোংরা রাজনীতি হলো, কেউ যদি তাদের দুর্নীতির বিরুদ্ধে আঙুল তোলে তবে নিজেদের কেনা মিডিয়ার তোপে তাকে সামাজিকভাবে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। এবারও তারা ঠিক সেই পুরনো ফাঁদেই নতুন করে পা দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমকটি হলো হাসনাত আব্দুল্লাহর পাতা এই ফাঁদে পা দিয়ে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো নিজেদের আসল মুখোশটাই যেন সমগ্র জাতির সামনে টেনে ছিঁড়ে ফেলেছে, যা হয়তো সেই বিশাল কর্পোরেট সাম্রাজ্যের শীর্ষ নেতৃত্ব টেরই পায়নি। ঘটনার মূল সূত্রপাত ঘটে গত 25 জুন, যখন জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলছিল। পুরো দেশ যখন টিভির পর্দায় চোখ রেখেছিল, ঠিক তখনই এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মাইক হাতে নিয়ে এমন কিছু বাস্তব সত্য উচ্চারণ করলেন যা বিগত এক দশকে কেউ প্রকাশ্যে বলার সাহস পর্যন্ত দেখায়নি। তিনি অত্যন্ত সুস্পষ্ট এবং জোরালো কণ্ঠে প্রশ্ন তোলেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্তারা, বিশেষ করে বসুন্ধরার পুত্র সুবাহান বা আনভীর, দেশে ঢোকার সাহস পর্যন্ত পাননি, অথচ নতুন এই সরকার নির্বাচিত হয়ে আসার পর তারা সদর্পে দেশে ঘুরে বেড়াচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনভীর দেশে ঢোকার সাহস পায় নাই, কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্পে এই সুবহানের পুত্র, এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, তাদের এই ঘুঁটির আসল জোর কোথায়? তিনি সরাসরি দুর্নীতির দমন কমিশন বা দুদককে ইঙ্গিত করে জানতে চান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে থাকা পাহাড় সম মামলাগুলোর কেন কোনোই অগ্রগতি হচ্ছে না। সরকারি দলের সাথে কি তবে পর্দার আড়ালে কোনো আন্ডার টেবিল সমঝোতা চলছে? শুধু তাই নয়, হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত ভয়ঙ্কর একটি মেকানিজমের কথা ফাঁস করে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, যখনই কেউ বসুন্ধরা গ্রুপের কোনো অনিয়ম, ব্যাংক লুট বা দুর্নীতি নিয়ে কথা বলে, তখনই তারা তাদের মালিকানাধীন বিশাল সংবাদ মাধ্যমগুলোকে লেলিয়ে দিয়ে ওই প্রতিবাদী ব্যক্তির বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং চরিত্র হননের এক নোংরা খেলায় মেতে ওঠে। হাসনাতের এই বক্তব্য কি কেবলই একটি সাধারণ রাজনৈতিক অভিযোগ ছিল? একদমই নয়। ঘটনার প্রবাহ পরিষ্কারভাবে প্রমাণ করছে এটি ছিল বসুন্ধরা গ্রুপের আসল রূপ জাতির সামনে তুলে ধরার এক মোক্ষম চাল। এই বক্তব্যের ঠিক 4 দিনের মাথায় যা ঘটল তা যেন হাসনাত আব্দুল্লাহর অভিযোগকে অক্ষরে অক্ষরে শতভাগ সত্য প্রমাণ করে দিল। দ্য ডিসেন্ট নামের একটি স্বাধীন ও নিরপেক্ষ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে এসেছে এক ভয়াবহ তথ্য, যা দেশের সাংবাদিকতার ইতিহাসে চিরকাল এক কালো অধ্যায় হয়ে থাকবে। রিপোর্ট বলছে, হাসনাতের ওই বক্তব্যের পর 28 জুন সকাল 7টা থেকে 1 জুলাই দুপুর 3টা পর্যন্ত মাত্র এই কয়েক ঘন্টার ব্যবধানে বসুন্ধরা গ্রুপের 5টি শীর্ষ সংবাদ মাধ্যম মিলে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সর্বমোট 99টি নেতিবাচক কন্টেন্ট প্রকাশ করেছে। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, ডেইলি সান এবং বাংলা নিউজ 24.com এই 5টি মূলধারার সংবাদ মাধ্যম যেন সাংবাদিকতার সমস্ত নীতি, এথিক্স এবং সততা বিসর্জন দিয়ে একযোগে একজন মাত্র সংসদ সদস্যের পেছনে মাঠে নেমে পড়েছে। একটি জাতীয় দৈনিক কিভাবে তার সমস্ত সম্পাদকীয় নীতি ভুলে গিয়ে কেবল মালিক পক্ষের এজেন্ডা বাস্তবায়নের কারখানায় পরিণত হতে পারে, এটি তারই এক নগ্ন দৃষ্টান্ত।
সাধারণ দর্শক হয়তো ভাববেন এতগুলো কন্টেন্ট যখন তৈরি হয়েছে তখন নিশ্চয়ই এর ভেতরে আলাদা আলাদা কোনো অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই 99টি কন্টেন্টের বড় অংশই কোনো স্বতন্ত্র বা নতুন প্রতিবেদন ছিল না। এটি ছিল মূলত একই বিষয়ের উপর ভিন্ন ভিন্ন মোড়কে তৈরি করা সব সস্তা প্রোপাগান্ডা। বিশ্লেষণে দেখা যায় সাধারণ মানুষের মগজ ধোলাই করার জন্য বসুন্ধরার মিডিয়াগুলো 3টি অত্যন্ত সুনির্দিষ্ট প্যাটার্ন বা ছক অনুসরণ করেছে। প্রথমত, একটি নির্দিষ্ট ভিডিও তৈরি করে সেটি একই দিনে ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন চটকদার শিরোনামে প্রকাশ করে কন্টেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। যেমন 28 জুন প্রকাশিত হাসনাত ত্রাণের হিসাব দিতে পারে নাই এবং 30 জুন প্রকাশিত হাসনাত আবদুল্লার ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিএনপি নেতা শীর্ষক ভিডিওগুলো একই সময়ে সব প্ল্যাটফর্মে ছেড়ে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল দর্শকের নিউজ ফিডে বারবার যেন হাসনাতকে একজন অপরাধী হিসেবে ভাসিয়ে তোলা যায়। দ্বিতীয়ত, একটি সংবাদ বা কারোর একটি বক্তব্যকে ভেঙে টুকরো টুকরো করে একাধিক ফটো কার্ড তৈরি করা হয়েছে। যেমন মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের টেন্ডার নৈরাজ্য শীর্ষক একটি সম্পূর্ণ ভিত্তিহীন বিষয় নিয়ে অন্তত 6টি আলাদা ফটো কার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো এই পুরো ক্যাম্পেইনের মূল কেন্দ্র বা গ্রাউন্ড জিরো হিসেবে কাজ করেছে দৈনিক কালের কণ্ঠ। যে কোনো সংবাদ বা ফটো কার্ড প্রথমে কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে এবং এর কিছুক্ষণ পরই হুবহু একই শিরোনাম ও তথ্য ব্যবহার করে ডেইলি সান সেটিকে ইংরেজি অনুবাদ করেছে এবং বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ ও নিউজ 24 সেটির অন্ধ অনুকরণ করে প্রচার করেছে। অর্থাৎ কালের কণ্ঠ এখানে প্রাথমিক উৎস হিসেবে কাজ করেছে আর বাকিরা অন্ধের মতো সেই মিথ্যা গেলেছে। কিন্তু এই অভিযোগগুলোর ভিত্তি আসলে কতটা মজবুত? দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেক স্পষ্ট বলছে বেশিরভাগ অভিযোগই ছিল চরম অতিরঞ্জিত, খণ্ডিত বা সম্পূর্ণ ভিত্তিহীন। উদাহরণস্বরূপ, গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানের বিবৃতি দিয়ে প্রচার করা হয়েছে যে হাসনাত নাকি নিজের এলাকায় 700 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করেছেন। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা যায় কুমিল্লার জেলা প্রশাসকের কাছে করা 57 সেকেন্ডের একটি সাধারণ ফোন কলকে এখানে সম্পূর্ণ বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। এছাড়া বন্যার ত্রাণ তহবিল নিয়ে যে জঘন্য অভিযোগ তোলা হয়েছে, এনসিপি আগেই ইউটিউবে একটি সম্পূর্ণ তথ্যমূলক ভিডিও দিয়ে সেই বিষয়টি শতভাগ ক্লিয়ার করে দিয়েছে। গণমাধ্যম বা সাংবাদিকতার ভাষায় কর্পোরেট মিডিয়ার এই ধরনের চর্চাকে বলা হয় শিকারী সাংবাদিকতা বা প্রিডেটরি জার্নালিজম। প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ বা পিআইবি এর প্রকাশনা নিরীক্ষা 2025 সালের এপ্রিল-জুন সংখ্যায় গণমাধ্যম বিষয়ক গবেষক অধ্যাপক আল মামুন এই বিষয়টিকে একটি চমৎকার প্রবন্ধ লিখেছেন। সেখানে বলা হয়েছে, যখন কোনো ক্ষমতাশালী গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য পরিকল্পিতভাবে কাউকে টার্গেট বানিয়ে ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি করে, সেটাই হলো শিকারী সাংবাদিকতা। এখানে সাংবাদিকতার চিরচারিত নীতি বা সত্যতা যাচাইয়ের কোনো বলাই থাকে না। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই মিথ্যা বয়ান খুব দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য থাকে। দ্য ডিসেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে চলা এই প্রচারণা নিশ্চিতভাবেই শিকারী সাংবাদিকতার একটি নগ্ন উদাহরণ। দর্শক, এই পুরো স্নায়ুযুদ্ধে হাসনাত আবদুল্লার সবচেয়ে বড় লাভটি কোথায় হয়েছে জানেন? বসুন্ধরার মিডিয়াগুলো নিজেদের অতি উৎসাহে নিজেদের মুখোশ নিজেরাই টেনে ছিঁড়ে বের করে ফেলেছে। আর বাংলাদেশের সাধারণ মানুষ আজ তাদের আসল রূপ স্পষ্টভাবেই দেখতে পাচ্ছে। সংসদে দাঁড়িয়ে হাসনাত যে দাবিটি তুলেছিলেন, বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো নিজেদের দানবীয় আচরণ দিয়েই আজ জাতির সামনে তা শতভাগ সত্য বলে প্রমাণ করেছে। তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দেশের একটি কর্পোরেট গ্রুপ যখন কোনো মিডিয়া হাউস কেনে, তখন তারা মানুষের কল্যাণে বা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কেনে না, তারা কেনে নিজেদের পাহাড় সম দুর্নীতি ঢাকার ঢাল হিসেবে এবং বিরোধীদের ঘায়েল করার চূড়ান্ত অস্ত্র হিসেবে। প্রিয় দর্শক, কর্পোরেট ক্ষমতা এবং মিডিয়ার এই অশুভ আঘাত আজ দিবালোকের মতো পরিষ্কার। হাসনাত আবদুল্লার এই মাস্টার স্ট্রোক এবং বসুন্ধরা মিডিয়ার এই নোংরা প্রোপাগান্ডাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের এই মিডিয়াগুলোর বেহাল দশাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং রাজনীতি ও মিডিয়ার এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।